আপনাদের সকলকে আমন্ত্রণ আরেকটি নতুন বই শোনার মন স্থির করার জন্য। আজ শুরু করছি হেক্টর গার্সিয়া ও ফ্রান্সিস মেরেলস এর লেখা বই ইকিগাই, আনন্দে ভরা জীবনযাপনে দীর্ঘায়ু এবং সুস্থ থাকার জাপানিক রহস্য। আজ প্রিয় অধ্যায়, বয়স বাড়তে না দেওয়ার রহস্য। ছোট ছোট বিষয় আপনাকে আনন্দে ভরা দীর্ঘ জীবন দান করে। চলুন এই অধ্যায়টি শুরু করি। আশা করি পুরো অধ্যায়টির সাথেই থাকবেন। বয়স বৃদ্ধির পেছনে গল্প। গত শতাব্দী থেকে আমরা আমাদের গড় আয়ু প্রতি বছর 0.3 বছর বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। একবার ভেবে দেখুন তো, যদি আমাদের কাছে এমন কোনো তন্ত্রজ্ঞান থাকতো যার দ্বারা আমরা নিজের গড় আয়ু প্রতি বছর 1 বছর করে বৃদ্ধি করতে পারতাম, তাহলে আমরা নিজেদের বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে অনেকটা পেছন ঠেলে দিতে সক্ষম হতাম আর জীবনশাস্ত্রে সিদ্ধান্ত অনুসারে অমরত্ব লাভ করতে পারতাম। ভবিষ্যৎ সম্পর্কে খুবই পজিটিভ দৃষ্টিভঙ্গি পোষণ করছেন যে কুইজওয়েল এবং ওব্রিও দ্য গ্রেট। তাদের মতে আগামী 10 বছরের মধ্যে আমরা এই লক্ষ্য পূরণ করতে সক্ষম হতে পারি। তবে বহু পণ্ডিত মনে করছেন এমনটা অসম্ভব। তাদের মতে তন্ত্রজ্ঞান যত বিকশিত হোক না কেন, একটা নির্দিষ্ট সীমার পর বয়স কিছুতেই কম রাখা সম্ভব না। কিছু বৈজ্ঞানিক ও বিশেষজ্ঞ মনে করেন 120 বছর বয়সের পর আমাদের শরীরে নতুন মাংসপেশি সৃষ্টি হওয়া বন্ধ হয়ে যায়। অমরত্বের এবং খরগোশ। মনে করা যাক বহু দূরে একটা বোর্ড লাগানো আছে, তাতে একটা সংখ্যা লেখা আছে। সেই সংখ্যা পর্যন্ত পৌঁছানোর পরে মৃত্যু অবশ্যম্ভাবী। এই বোর্ড হলো আপনার ভবিষ্যৎ আর আপনার ক্রমাগত সেই বোর্ডের দিকে এগিয়ে চলছেন। জীবনে একটা করে বছর কাটছে আর আপনি সেই বোর্ডের দিকে এগিয়ে চলছেন। ওই বোর্ডের কাছে পৌঁছে যাওয়া মানে আপনি মৃত্যুর মুখে ঢেলে পড়বেন। এবার এইভাবে ভেবে দেখুন, ওই বোর্ডে ধরা আছে এক খরগোশের হাতে আর সেও ভবিষ্যতের দিকে এগিয়ে চলছে। আপনি যখন 1 বছর এগিয়ে যান, খরগোশ তখন 6 মাস এগিয়ে যায়। এভাবে একটা সময় আপনি সেই খরগোশের কাছে গিয়ে পৌঁছাবেন এবং আপনার মৃত্যু হবে। একদিন যদি সেই খরগোশের প্রতি বছর 1 বছর করে এগিয়ে যায়, তাহলে কি হবে? তাতে করে গতি সমান হওয়ার জন্য আপনি কোনোদিনও সেই খরগোশের কাছে পৌঁছতে পারবেন না আর আপনি অমরত্ব লাভ করবেন। খরগোশ যে গতিতে ভবিষ্যতে এগিয়ে চলছে, সেটাই আমাদের তত্ত্বজ্ঞান। প্রযুক্তি যত এগিয়ে যাবে আর আমরা নিজেদের শরীরকে যতটা বুঝতে পারবো, আমাদের খরগোশ ততটাই দ্রুতগতিতে এগিয়ে যেতে সফল হবে। তো বলতে সেই অবস্থাকে বোঝায় যখন আমরা প্রতি বছর খরগোশকে আরও 1 বছর এগিয়ে দিতে পারবো, তবেই তা আমাদের ধরাছোঁয়ার বাইরে থাকবে। আমরা অমরত্ব লাভ করতে সক্ষম হব। কার্যক্ষম মন, যুবা শরীর। এই অতি প্রাচীন প্রবাদ আছে, সুস্থ শরীরে সুস্থ মনের বাস। তবে এমন অর্থপূর্ণ প্রাচীর প্রবাদ আমাদের চিন্তা করতে বাধ্য করে। এই প্রবাদ থেকে আমরা একটা বুঝতে পারি যে শরীর ও মন দুটোই কতটা গুরুত্বপূর্ণ। এই দুটি সুস্থ থাকা একে অপরের উপর নির্ভর করে। অর্থাৎ একটার কথা খুবই স্পষ্ট, যৌবনকে ধরে রাখার জন্য সর্বদা খোলা মনে বাঁচতে হবে ও মনের কার্যক্ষমতা বৃদ্ধি করতে হবে। আপনার মন যত বেশি দৃঢ় হবে, আপনার মনে তত বেশি উদ্দীপনা থাকবে। তাতে করে আপনার উপর বয়স বৃদ্ধির প্রভাব খুবই কম দেখা যাবে। ব্যায়াম করার অর্থ শরীরকে চালনা করা। এই চালনাটুকু না থাকলে আমাদের শরীর ধীরে ধীরে অকেজ হয়ে যায়। এতে করে আমাদের দৃঢ়তার শক্তির উপরে একটা কুপ্রভাব পড়ে। ঠিক তেমনি যদি আমরা মানসিক ব্যায়াম না করি, তাহলে আমাদের নিউরোলজিক্যাল যন্ত্র ধীরে ধীরে দুর্বল হয়ে শুরু করে। এতে করে পরিস্থিতি ও পরিবেশ অনুসারে আমরা যে প্রতিক্রিয়া ব্যক্ত করি তা ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। তাই মস্তিষ্কের ব্যায়াম করাটাও খুবই জরুরি। মস্তিষ্ক ও মনের ব্যায়ামও খুবই জরুরি, এমনটাই মনে করেন নিউরোলজিস্ট সালমো ব্রেসনায়। তিনি মনে করেন মস্তিষ্ককে সর্বদা উত্তেজিত ও কার্যক্ষম রাখার জন্য তার ব্যায়াম করাটা খুবই জরুরি। স্প্যানিশ টেলিভিশনে একটা সাক্ষাৎকার দিতে গিয়ে এডওয়ার্ড পুনোসেট বলেছিলেন, কারোর জন্য কোনটা ঠিক আর তার কি করতে হবে ভালো লাগে, তার মধ্যে প্রায় দ্বিধা দেখা যায়, যার থেকে সৃষ্টি হয় মানসিক চাপ। সাধারণত কোনো বয়স্ক মানুষ যেটা করতে ভালোবাসেন, যা তিনি আজ পর্যন্ত করে আসছে, আসলে সর্বক্ষেত্রে তাদের দোষও দেয়া যায় না। মস্তিষ্কের কাজ করার পদ্ধতিই এমন। নতুন কিছু চিন্তা করার বদলে পুরনো বিষয়কেই বরংবার আওড়াতে পছন্দ করে আমাদের মস্তিষ্ক। আমরা যদি সারাক্ষণ একই ধরনের কাজ করি, তাহলে তা আমাদের আছে অনেক সহজ বলে মনে হবে, যাতে করে তা করতেও আমাদের সুবিধা হয়। তবে তাতে করে আমাদের কার্যক্ষমতা বৃদ্ধি পায় না। প্রতিদিনকার জীবনেও আমরা কোনোভাবেই লাভবান হতে পারি না। তাই বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই দৈনন্দিন জীবনের রুটিন পরিবর্তনের ব্যাপারে কোনো রকম উৎসাহ লক্ষ্য করা যায় না, কারণ তিনি সেটা করতেই মজা পান
আর যদি এই শৃঙ্খলা ভাঙতে চান তাহলে নিজের মস্তিষ্কে নতুন নতুন তথ্য প্রদান করতে শুরু করুন। যখন আমরা মস্তিষ্ক নতুন কোনো তথ্য প্রাপ্ত করে তখনই তার নতুন সংযোগ গড়ে তোলে এবং পুনরুজ্জীবিত হয়ে ওঠে। তাই সর্বদা নতুন কিছু নিয়ে আলোচনা করা বা কোনো পরিবর্তনকে মেনে নেওয়াটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রথম তা আপনার কাছে কঠিন বলে মনে হতে পারে, আপনি মানসিক চাপ বোধ করতে পারেন, তা সত্ত্বেও আপনাকে নিজের আরামের জাল ছিন্ন করে বাইরে বেরোতে হবে। আপনি যদি নিজের মস্তিষ্ককে প্রশিক্ষণ দিতে পারেন তাহলে কিভাবে লাভবান হতে পারবেন সেই ব্যাখ্যা বিজ্ঞানীর কাছে আছে। কলিন্স হেমিং গর্ভে এবং স্লোমা ব্রেস নেটস নিজের লেখার পুস্তক ম্যাক্সিমাম ব্রেইন পাওয়ার চ্যালেঞ্জিং দ্য ব্রেইন ফর হেলথ অ্যান্ড উইজডম এ লিখেছেন, মানসিক প্রশিক্ষণের দ্বারা আমরা ভিন্ন ভিন্ন স্তরে লাভবান হতে পারি। তাদের মতে যখনই আপনি কোনো কাজ প্রথমবার শুরু করেন তখন তা আপনার কাছে কঠিন বলে মনে হয়। সম্পন্ন করতে আপনাকে বহু কষ্ট করতে সহ্য করতে হতে পারে, কিন্তু যখন আপনি দ্বিতীয়বার সেই কাজে হাত দেন তখন আপনার প্রথমবারের অভিজ্ঞতা আপনাকে সাহায্য করে, যার ফলে তা অনেকটা সহজ বলে মনে হয়। আসলে কাজ কিন্তু আপনি একই করছেন, তবে প্রথমবারের অভিজ্ঞতা একই কাজকে আপনার কাজে সহজ করে দিচ্ছে। তাতে করে কাজের ইচ্ছা বৃদ্ধি পায় এবং কাজের গুণগুণ বৃদ্ধি পায়। তখন কোনো মানুষের ক্ষেত্রেই কাজটা ধীরে ধীরে সহজ হয়ে ওঠে। মানসিক ব্যায়ামের সাধারণত একটা উদাহরণ হলো, আপনি যখন কাউর সাথে গল্প করেন বা খেলেন তখন আপনার মন এক নতুন ধরনের দৃঢ়তা লাভ করে। এতে করে একাকিত্ব ও হতাশা দূরে পালায়। 20 বছর বয়স পার করার পরেই আমাদের নিউরনস মস্তিষ্কের পেশি বয়স্ক হতে শুরু করে। ভূতের খেলা জানাবার শেখার ইচ্ছা আমাদের নিউরনসগুলোকে বয়স্ক করে দেওয়ার প্রক্রিয়াকে ধীরে ধীরে করে দেয়, যার ফলে বয়স বৃদ্ধির প্রক্রিয়াও ধীরে ধীরে সম্পূর্ণ হয়। সেই সাথে আমাদের পজিটিভ দৃষ্টিভঙ্গি খুঁজে পাই যে দৃঢ়তা লাভ করি তা আমাদের অনেক ক্ষেত্রেই লাভবান করে তোলে। মানসিক চাপ দীর্ঘায়ুর শত্রু। এমন বহু মানুষ আছে যাদের বয়সের তুলনায় একটু বেশি বুড়ো বলে মনে হয়। গবেষণা করে দেখা গেছে মানসিক চাপের পেছনে বহু গুরুত্বপূর্ণ কারণ কাজ করে। মানসিক চাপ আপনার শরীরকে যতটা ক্ষতিগ্রস্ত করে তত ক্ষতি আর কেউ করতে পারে না। আমেরিকান ইনস্টিটিউট অব স্টেট ম্যানেজমেন্ট শারীরিক ক্ষতির পেছনে কি কি কারণ কাজ করে সে বিশ্বে গবেষণা করছে, তাতে করে মানসিক চাপকেই আমাদের অসুস্থতার সবচেয়ে বড় কারণ হিসেবে ধরা হয়েছে। গিলবার্ট বিশ্ববিদ্যালয়ের ডাক্তাররা একটা গবেষণা করেন। এই গবেষণা চালানোর জন্য তার এক অল্পবয়সী ডাক্তারের সাক্ষাৎকারের জন্য পাঠান। এই সাক্ষাৎকারকে জটিল করে তোলার জন্য 30 মিনিটের মধ্যে কিছু কঠিন অঙ্ক সমাধান করতে দেয়া হয়। 30 মিনিট পরে সেই ডাক্তারের রক্ত পরীক্ষা করে দেখা যায় যাতে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। আশ্চর্যের বিষয় হলো প্রাকৃতিকভাবেই আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে। এক্ষেত্রে শরীরে তা তৈরি হতে দেখা গিয়েছিল, কিন্তু শুধু যে রোগগ্রস্ত পেশিগুলির উপরেই এই প্রতিরোধ ক্ষমতা কাজ করে তা নয়, বরং সুস্থ পেশিগুলিকেও আক্রমণ করে, আর সেটাই সবচেয়ে বেশি চিন্তার বিষয়। সে কারণে বয়স কম হওয়ার সত্ত্বেও বুড়ো বুড়ো লাগে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে প্রায় এই একই গবেষণা করা হয়েছিল। এই গবেষণার সময় 39 জন মায়ের রক্ত পরীক্ষা করে দেখা হয়েছিল যে সমস্ত মায়ের সন্তানেরা গভীর কোনো রোগে আক্রান্ত ছিল। তাদের সাথে সুস্থ সন্তানদের মায়েদের রক্ত পরীক্ষা করে দেখা হয়। তখন তারা এটা বুঝতে পারে যে মানসিক চাপ পেশিগুলির উপর হামলা করে, যার ফলে নতুন পেশি গঠনের যে প্রক্রিয়া তা ধীরে 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 হয়ে যায় আর পেশিগুলি বয়স্ক হতে শুরু করে। এই গবেষণা থেকে একটা বিষয় খুব স্পষ্ট যে মানসিক চাপ যত বেশি হবে আমাদের মাংসপেশিগুলির উপর তত প্রভাবের সৃষ্টি হবে। মানসিক চাপ কিভাবে কাজ করে? আজকাল মানুষের জীবন মানে প্রতিযোগিতার জীবন। প্রতি ক্ষেত্রে কোনো না কোনো প্রতিযোগিতা মুখোমুখি হতে হচ্ছে আমাদের। এমন ক্ষেত্রে আমরা সর্বদাই শারীরিক সমস্যার সংকেত পেয়ে থাকি আর প্রতিক্রিয়া স্বরূপ শারীরিক চাপের সৃষ্টি হয়। এমনিতে এই প্রকৃতিকে অর্থাৎ চাপ সৃষ্ট চাপ ভালোই বলা চলে, কারণ এর ফলে আমাদের আশেপাশের পরিবেশের সাথে সামঞ্জস্য বজায় রেখে চলতে পারি। এভাবে ওঠা পড়ার মধ্যে নিজেই আপনার কঠিন পরিস্থিতির হাত থেকে রক্ষা পাই ও সমস্যার হাত থেকে রেহাই পেতে পারি। আমরা যখন কোনো রকম বিপদের আশঙ্কা দেখতে পাই তখনই আমাদের নিজের মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি সক্রিয় হয়ে ওঠে। তার দ্বারা আমাদের শরীরের হরমোন তৈরি হয় যা কার্টিপিনস নামে করে, যা আমাদের নার্ভাস সিস্টেমের দ্বারা সারা শরীরে প্রভাবিত হয়। এরপর খবর পৌঁছে যায় অ্যাড্রেনাল গ্রন্থিতে, আর এই গ্রন্থি কর্টিসোলস নির্মাণের কাজ করে। অ্যাড্রেনাল আমাদের শ্বাস গ্রহণের প্রক্রিয়াকে দ্রুত করে এবং পালস রেট বৃদ্ধি করে।
এতে করে আমাদের স্নায়ুতন্ত্রের সামনে আসা বিপদের সঙ্গে লড়াই করতে প্রস্তুত হয়ে যায়। ওই সময় কর্টিসল আমাদের শরীরের ব্লাড গ্লুকোজ এবং ডোপামিনের মাত্রা বৃদ্ধি করে, যার ফলে আমরা চার্জ হয়ে যাই এবং সমস্যার সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। আপাত দৃষ্টিতে এই চাপ আমাদের জন্য খুবই কার্যকরী এবং তা আমাদের রক্ষা করে, কিন্তু যদি কম সময়ের মধ্যে বারবার এই চাপের সৃষ্টি হয় তাহলে অবশ্যই তা আমাদের জন্য ক্ষতিকারক বলে প্রমাণিত হয়েছে। আপনি যদি ক্রমাগত মানসিক চাপের মধ্যে দিন কাটান তাহলে তা আপনার শরীরের জন্য অবশ্যই ক্ষতিকারক বলে প্রমাণিত হবে। মস্তিষ্কের যে পেশিগুলি স্মরণ শক্তির কাজ করে, অতিরিক্ত মানসিক চাপ সেই পেশিগুলির উপর খুবই প্রভাব বিস্তার করে, তাতে করে আপনার ভেতর নেগেটিভ প্রভাবের সৃষ্টি হয়। মানসিক চাপ ক্রমাগত বৃদ্ধি পেতে থাকলে তার থেকে হতাশার জন্ম হয়, যে হরমোনের প্রভাবে আপনি হতাশার হাত থেকে রেহাই পেতে পারেন। অতিরিক্ত মানসিক চাপ সেই হরমোন সৃষ্টির পথে বাধার সৃষ্টি করে। পরিণামস্বরূপ আপনার ভেতরে বেশ কিছু লক্ষণ দেখা যায়, যেমন ধরুন খিটখিটে স্বভাব, ঘুম না আসা, চিন্তা ও উচ্চ রক্তচাপ। এখানে একটি টেবিল দেখানো হয়েছে। টেবিলে দুটি ছক দেওয়া আছে। একটা ছকের নাম হলো বৃদ্ধ মানুষ। বেশিরভাগ সময় শান্ত বসে থাকে এবং প্রগতিশীল লোক, সর্বদা ব্যস্ত ও সমস্যার মধ্যে জড়িয়ে থাকে। বৃদ্ধ মানুষ বিশেষ কিছু ঘটনার কারণে মানসিক চাপের মধ্যে থাকেন। চঞ্চল লোক, সর্বদা অনলাইনে থাকেন এবং কখন ফোনে নোটিফিকেশন আসবে তার জন্য অপেক্ষা করেন। প্রকৃত সমস্যার মধ্যে থাকেন তারা। এই সমস্যা তাদের জীবন মরণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। অনেক সময় একটা SMS বা ইমেল তাদের কাছে সমস্যার সংকেত বলে মনে হয়। সমস্যা প্রকৃত হওয়ার কারণে সমস্যার সময় কর্টিসল এবং অ্যাড্রেনালের প্রভাব শরীরকে সুস্থ রাখে। সর্বদা কম মাত্রায় কর্টিসলের প্রভাবের কারণে শরীরের ক্ষতি করে এবং রোগকে ডেকে আনতে পারে এমন পরিণাম দেখা যায়। আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাই তা আমাদের শরীর ও মনের উপর বিশেষ প্রভাব ফেলে। কিন্তু যদি আপনি সময়ের আগেই বুড়ো হাতে না চান তাহলে আপনাকে দৈনন্দিন জীবনে পরিবর্তন আনতে হবে। কিভাবে নিজেকে মানসিক চাপের থেকে দূরে রাখা যায় সেটা দেখতে হবে। মানসিক চাপ কম করার জন্য আপনাকে সর্বদা সজাগ, মাইন্ডফুল থাকতে হবে। যে ভয় আপনাকে চেপে ধরে তা সত্যি হোক বা মিথ্যা, তার থেকে যে সৃষ্টি মানসিক চাপের সৃষ্টি হয় তা আপনার শরীরে অবশ্যই কুপ্রভাবের সৃষ্টি। এতে করে আমাদের হজম শক্তি তো কমে যায়, সঙ্গে সঙ্গে বিভিন্ন অঙ্গে কুপ্রভাবের সৃষ্টি হয়। তাই সমস্যার সৃষ্টি হওয়ার আগেই আমাদের তার সমাধান খুঁজে নিতে হবে। অনেকেই তার জন্য মাইন্ডফুল অর্থাৎ সজাগ থাকার পরামর্শ দিয়েছেন। মানসিক চাপ মুক্ত থাকার জন্য সজাগ থাকাটা খুবই জরুরি। আমরা কোনো পরিস্থিতি কতটা গুরুত্ব দিচ্ছি তার উপর আমাদের সজাগ থাকার বিষয়টা অনেকটাই নির্ভর করে। এতে করে আমরা বর্তমান নিয়ে বাঁচতে পারি, নিজেদের বিচারগুলিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি। কোনো এক সময় অসুস্থতা, মানসিক চাপ রবার্ট আলসিবারকে জর্জরিত করে দিয়েছিল, কিন্তু মাইন্ডফুলনেস সাহায্য তিনি যে শুধু নিজেকে বাঁচতে পারছিলেন তাই নয়, সে সঙ্গে সার্টিফাইড ইনস্ট্রাক্টর হয়ে ওঠেন। এর জন্য তিনি সবার আগে নিজের ব্যস্ত জীবন শৈলী পরিত্যাগ করেন। তার মতে আমরা আমাদের বিচারগুলি নিয়েও বিচার করতে বসি, সেটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে, যে কারণে আমরা একটা চক্রবাহুলের মধ্যে আটকে পড়ি। আমাদের এই চক্রবাহুল্য থেকে আমরা বাইরে আসার পলা শিখতে হবে। আমরা এমন বহু লোককে চিনি যারা খাবার খেতে খেতে ফোনে কথা বলে বা টিভি দেখে। আপনি যদি এমন কাউকে জিজ্ঞাসা করেন আপনি এখানে যে আললেমটা খেলেন তাতে পেঁয়াজ ছিল কি, উনি উত্তর দিলেন পারবেন না। সজাগ থাকাটা জন্য আপনার সবার আগে যে পথটা বেছে নিতে হবে তা হলো ধ্যান অর্থাৎ মেডিটেশন। এই বিশ্ব প্রতিনিয়ত আমাদের বিভিন্ন রকম বার্তা প্রেরণ করে। ধ্যান সেই বার্তা গ্রহণের ব্যাপারে সাক্ষীর কাজ করে, অর্থাৎ কোনো বার্তা আপনার মস্তিষ্ক পর্যন্ত যাওয়া উচিত আর কোনটা আপনার ধ্যানের সাহায্যে সহজেই ঠিক করা যেতে পারে। শ্বাস বায়ুর সাথে সম্পর্কিত ব্যায়াম এবং বডি স্ক্যানের মাধ্যমেও আমরা এই লক্ষ্য পূরণ করতে পারি। মাইন্ডফুলনেস অর্থাৎ সজাগ থাকার জন্য আপনার প্রশিক্ষণ নেওয়াটা খুবই জরুরি। যদি আমরা সর্বদা মনোযোগ সহকারে এই কাজটি করতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের মানসিক চাপকে নিয়ন্ত্রণ রাখতে পারবো। সামান্য মানসিক চাপ কিন্তু আপনার জন্য ভালো। অত্যধিক মানসিক চাপ আপনার শরীর ও দীর্ঘায়ুর উপর প্রভাব বিস্তার করে, তা আপনার জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে, কিন্তু সামান্য মানসিক চাপ আপনার জন্য খুবই লাভজনক। ডক্টর হার্বার্ট D.H. ফ্রিডমন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। প্রায় 20 বছর তিনি মানসিক চাপ নিয়ে বিভিন্ন কাজ করছেন। মানুষের জীবনের উপর চাপ কতটা প্রভাব বিস্তার করে সেটাই ছিল তার গবেষণার মূল বিষয়। তার মতে মানুষের মধ্যে যদি সামান্য পরিমাণ মানসিক চাপ থাকে তাহলে তা যে কোনো সমস্যার সাথে লড়াই করার শান্তি, শক্তি সরবরাহ করে। এই ধরনের মানুষেরা বহুদিন বাঁচেন এবং একটা সুন্দর জীবন অতিবাহিত করতে সক্ষম হন। এর থেকে একটা বিষয় প্রমাণিত, যারা নিজেদের মানসিক চাপকে নিয়ন্ত্রণ করতে পারে তাদের উপর মানসিক চাপ পজিটিভ প্রভাব সৃষ্টি করে। এর ফলে তাদের জীবন আনন্দে ভরা হয়ে ওঠে এবং
তারা মদ্যপান বা ধূমপানের মতো অভ্যাসের থেকে দূরে থাকে। এই পুস্তকে আপনি এমন কিছু মানুষের সাথে পরিচিত হবেন যারা 100 বা 110 বছরের দীর্ঘ জীবন অতিবাহিত করতে সক্ষম হয়েছেন। তাদের সাথে সাক্ষাৎ হওয়ার পর আপনি বুঝতে পারবেন তারা কতটা ভালো জীবন অতিবাহিত করতে সক্ষম হয়েছিলেন। সবচেয়ে বড় কথা হলো তারা একটি কর্মময় জীবন অতিবাহিত করতে পেরেছিলেন। বসে থাকা বয়স বৃদ্ধির কারণ হতে পারে। পশ্চিমের এক স্থানে বসে কাজ করার সংস্কৃতি মাথাচাড়া দিয়ে উঠেছে। এতে করে উচ্চ রক্তচাপ ও স্থূলতার মতো রোগকে তারা আহ্বান জানাচ্ছে। সেই সাথে বয়সের উপর বিশেষ প্রভাবের সৃষ্টি হয়। আপনি যদি ঘরে বা বাইরে যে কোনো স্থানে অনেকক্ষণ একই জায়গায় বসে কাজ করেন তাহলে তা আপনার মাংসপেশি গুলোকে দুর্বল করে তোলে। তাতে করে নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যার সৃষ্টি হতে পারে। একই জায়গায় বসে থাকার কারণে ইনপাইরেশন, বদহজম, হৃদরোগ বা হার্ট দুর্বল হয়ে যেতে পারে। সম্প্রতি একটা গবেষণাতে দেখা গিয়েছে যারা একই জায়গায় বসে কাজ করেন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যদের তুলনায় কম। এদের শরীরের কার্যক্ষমতায় বিশেষভাবে প্রভাবিত হয়। যারা কোনো অফিস বা কোম্পানিতে কাজ করেন শুধুমাত্র তারাই এমন সমস্যায় পড়েন তা নয়, সব বয়সের সমস্ত রকম মানুষের ক্ষেত্রে এমন সমস্যা দেখা যায়। কিছু বাচ্চাদের মধ্যেও একই স্থানে বসে থাকার অভ্যাস দেখা যায়। তাদের মোটা হতে খুব বেশি সময় লাগে না। মোটা হওয়ার এই প্রবণতা পরবর্তীকালে বিভিন্ন রকম রোগকে আমন্ত্রণ জানায়। তাই ছোট বয়সের সক্রিয় জীবন অতিবাহিত করার অভ্যাস করাটা খুবই জরুরি। এক জায়গায় বসেন না থাকাটা খুবই কঠিন কাজ নয়। আপনি নিজের দৈনন্দিন জীবনের সামান্য পরিবর্তন আনলেই এই সমস্যার হাত থেকে নিজেকে রেহাই পেতে পারেন। আপনি যদি নিজেকে ভেতর ও বাইরে সমানভাবে সক্রিয় রাখতে চান তাহলে আপনার জীবনে খানিকটা পরিবর্তন আনতেই হবে। তার জন্য আপনাকে কয়েকটা বিশেষ নিজের জীবনের অঙ্গ করে তুলতে হবে। অফিস যাওয়ার সময় হেঁটে যান, যদি তা সম্ভব না হয় তাহলে যেভাবেই হোক দিনে অন্তত 20 মিনিট হাঁটুন। লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন। এতে করে আপনার মাংসপেশিগুলি দৃঢ় হয়ে উঠবে, আপনার নিঃশ্বাস প্রশ্বাস প্রক্রিয়ায় ভালো হয়ে যাবে। বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করার চেষ্টা করুন। এতে করে টিভির সামনে বসে আপনি যে ব্যর্থ সময় অতিবাহিত করছেন তার পরিবর্তে আপনার শরীর খানিকটা হাঁটা চলার সুযোগ লাভ করবে। জাঙ্ক ফুডের বদলে ফল খাওয়ার অভ্যাস করুন। এতে করে আপনাকে বারংবার খেতে হবে না, আপনার শরীরেও একটা ভালো খাবার পাবে। সঠিক মাত্রায় ঘুমটা খুবই জরুরি। প্রতিদিন 7 থেকে 9 ঘন্টা ঘুম আমাদের শরীরের জন্য খুবই জরুরি, কিন্তু তার চেয়েও বেশি সময় ঘুমালে আপনার শরীরকে অলসতা ঘিরে ধরবে। ছোট বাচ্চা বা গৃহপালিত পশুদের সাথে খেলুন বা কোনো সঙ্গের সদস্য হওয়ার চেষ্টা করুন। এতে করে আপনার শরীর ভেতর থেকে দৃঢ়তা লাভ করবে, সে সাথে মনেও নতুন শক্তির সঞ্চার ঘটে, সে সাথে নিজের প্রতিভা বিকশিত হয়। আপনি প্রতিদিন যে কাজগুলি করেন সে বিষয়ে অবশ্যই সজাগ থাকবেন। কি কারণে আপনার শরীরে ক্ষতিগ্রস্ত হতে পারে সেই কারণ সন্ধান করে তা বর্জন করুন। তার পরিবর্তে সুঅভ্যাস গড়ে তোলার চেষ্টা করুন। আপনি যদি আপনার দৈনন্দিন জীবনে ছোট ছোট পরিবর্তন আনতে পারেন তাতে করে আপনার শরীর ও মন দুটোই সজাগ হতে ওঠে, আর সেই সাথে আপনি দীর্ঘ জীবনের বীজ বপন করতে সক্ষম হবেন। সুস্থ থাকার রহস্য। শরীরের ভেতর ও বাইরের দুই দিকেই আমাদের বয়স বৃদ্ধি পায়। বাহ্যিক শরীর ও মন দুই দিকে আমরা একসাথে বড় হই, কিন্তু কোনো মানুষের বয়সের বোঝার সব উপায় তার ত্বক। আমাদের শরীরে যা যা পরিবর্তন আসে আমাদের ত্বকে তার স্পষ্ট প্রতিফলন দেখা যায়। ত্বককে আমাদের অভ্যন্তরের আয়না বলে ধরে নেওয়া যেতে পারে। যে মডেলরা ফ্যাশন শোতে অংশ নেয় তারা বলেন যে কোনো শো এর আগের দিন রাতে তারা 9 থেকে 10 ঘন্টা ঘুমান, যাতে করে তাদের ত্বক একটা আলাদা সতেজতা দেখা যায়, তা অনেক বেশি সুস্থ লাগে। ইতিমধ্যে বিজ্ঞান প্রমাণ করেই দিয়েছে যে যৌবন ধরে রাখার জন্য সবচেয়ে বেশি দরকার হলো ঘুমে। আমরা যখন ঘুমাই তখন আমাদের শরীরে মেলটোসিন হরমোনের সৃষ্টি হয়, যার সাহায্যে আমরা যৌবন ধরে রাখতে পারি। প্রভাবশালী অ্যান্টিঅক্সিডেন্ট পূর্ণ মেলাটোনিন আমাদের বহু বছর বাঁচতে সাহায্য করে, সাথে এর বেশ কিছু লাভজনক দিক আছে। এর সাহায্যে আমাদের রোগের সাথে লড়াই করার ক্ষমতা বৃদ্ধি পায়, ক্যান্সারের সাথে লড়াই করার ক্ষমতা প্রয়োজনীয় রোগ প্রতিরোধ করে, প্রাকৃতিক ইনসুলিন সৃষ্টি হয়, এনজাইমের মতো রোগের আশঙ্কা অনেকটাই কমে যায়, হৃদরোগের সাথে লড়াই করার ক্ষমতা বৃদ্ধি করে। এই কারণগুলির জন্যই মেলাটোনিন আপনাকে সর্বদা যৌবন ধরে রাখতে সাহায্য করে। 30 বছর বয়সের পর মেলাটোনিন উৎপাদনের মাত্রা হ্রাস পায়, যেটা মাথায় রাখবেন। কিন্তু যে প্রক্রিয়াগুলির আলোচনা করা হয়েছে তার সাহায্যে আপনি মেলাটোনিন উৎপাদন বৃদ্ধি করতে পারেন। সুষম খাদ্য গ্রহণ করুন, খাবার যেন ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে এবং সেদিকে বিশেষ ধ্যান দেবেন। শরীরকে সঠিক মাত্রায় রোদ খাওয়ানোটা, দিনে 8 থেকে 9 ঘন্টা ঘুমান, রাতে 8 থেকে 9 ঘন্টা ঘুমান খুবই জরুরি। মানসিক চাপ, অতিরিক্ত মদ্যপান, অতিরিক্ত ধূমপান আপনার গভীর ঘুমের উপর বিশেষ প্রভাব সৃষ্টি করতে পারে। অতিরিক্ত কফিন জাতীয় দ্রব্যের সেবন করবেন না। গভীর ঘুমে ব্যাঘাত ঘটলে
মেলাটোনিন সৃষ্টির ক্ষেত্রেও ব্যাঘাত ঘটবে। কৃত্রিম উপায়ে মেলাটোনিন সৃষ্টি করা যায় কিনা তা নিয়ে গবেষণা চলছে। তাতে করে আপনি দীর্ঘায়ুর অধিকারী হতে পারেন। যদি তারা সম্ভব হয়, তাহলে একটা বিষয় খুবই স্পষ্ট হয়ে যাবে যে সর্বদা যৌবন ধরে রাখার উপায় আমাদের নিজেদের ভেতরেই আছে। যুবক থাকার দৃষ্টিভঙ্গি। আমাদের মন অসীম শক্তির অধিকারী। আমাদেরকে যুবক দেখার নাকি বুড়ো দেখার, তার জন্য আমাদের মন অনেকখানি দায়ী। অনেক ডাক্তারই মনে করেন শরীরের যৌবন ধরে রাখার জন্য মনকে চালনা করা বা দৃঢ় থাকাটা খুবই জরুরি। একটা একিগাই এর তথ্য। শুধুমাত্র সমস্যার সময় এর ব্যবহার করলেই হবে না, সর্বদা জোশে পরিপূর্ণ ও কার্যক্ষমতা বৃদ্ধি করা যেতে পারে। ইয়োশিবা বিশ্ববিদ্যালয়ে যে গবেষণা করা হয়েছিল তার উপর ভিত্তি করে দুটি ফলাফল পাওয়া গিয়েছিল। প্রথমত, সেখানকার মানুষের মধ্যে অসীম পজিটিভ দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা যায়। দ্বিতীয়ত, তারা সৃজনশীলতার দিকে খুবই সক্ষম। অন্যভাবে বলতে গেলে বলা যায়, যারা যে কোনো সমস্যাকেই পজিটিভ দৃষ্টিতে দেখতে জানে এবং নিজের আবেগকে সঠিক পথে চালনা করতে জানে, তারা সঠিকভাবে দীর্ঘ জীবনের পথও এগিয়ে যেতে সক্ষম হয়। যারা সমস্যার মধ্যে নিজেকে নিজেদের মুখের হাসি ধরে রাখতে জানে, তাদেরকে দেখে 60 জন যুবক বলেই মনে হয় এবং সংযত শৈলী চিন্তা দূর করতে ও মানসিক চাপ কম করতে সাহায্য করে। যারা 100 বছর বেশি বাঁচে বা যারা দীর্ঘ জীবনের অধিকারী হয়, তাদের মধ্যে বেশ কিছু সাদৃশ্য লক্ষ্য করা যায়। তাদের জীবনে বহু সমস্যা আসে, কিন্তু তারা সেই সমস্যাগুলিকে পজিটিভ দৃষ্টিতে দেখতে জানে। তারা হাসি খুশি সমস্যার দিকে ঝাঁপিয়ে পড়ে এবং তারা জয় করতে সক্ষম হয়। 2017 সালে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে আলেকজান্ডার ইসিনকে চিহ্নিত করা হয়েছিল। সেই সময় তাদের বয়স ছিল 111 বছর। এই সুবাদে তার নাম গিনিস বুক অব ওয়ার্ল্ড জায়গা করে নেয়। তার সাক্ষাৎকার নিতে গিয়ে এই দীর্ঘায়ু প্রাপ্তির পেছনে কি কি কারণ আছে সেগুলো জানতে পারি। দীর্ঘায়ুর আখ্যান। আমি যখন ওগেমিতে ছিলাম তখন একদিন এক মহিলার কবিতা শুনি। সেই মহিলার বয়সও প্রায় ছিল 100 বছর। এই কবিতা তিনি নিজের ভাষায় অর্থাৎ জাপানি ভাষায় গিয়ে শুনিয়েছিলেন। বাংলায় অনুবাদ করলে যা দাঁড়ায় তা হলো, সুস্থ ও দীর্ঘজীবন পাওয়ার জন্য সমস্ত খাবারের মধ্যে অল্প খুশি মিশিয়ে খান, তাড়াতাড়ি ঘুমান, তাড়াতাড়ি উঠুন আর সঙ্গে চলতে শুরু করুন। আমি প্রতিদিন শান্তি নিয়ে বাঁচি ও জীবন যাত্রায় আনন্দ ভোগ করি। সুস্থ দীর্ঘায়ুর জন্য আমি প্রতিটা বন্ধুকে নিজের বলে মনে করি। গরম, ঠান্ডা বা বর্ষা সমস্ত ঋতুই আমার কাছে আপন। আপনার আঙ্গুলের বয়স কত তা নিয়ে ভাববেন না। সর্বদা নিজেদের মস্তিষ্ক দিয়ে আঙ্গুলের সাহায্যে কাজ করে যান। সর্বদা কাছের মধ্যে ডুবে থাকুন আর কাজ করতে থাকুন। 100 বছর বয়স নিজের থেকেই আপনার হাতে এসে ধরা দেবে। এবার আপনি নিজেকে আঙ্গুলের ব্যবহার করে পরের পৃষ্ঠায় যেতে প্রস্তুত। এই অধ্যায়ে দীর্ঘ জীবন ও জীবনের উদ্দেশ্যের মধ্যে কিরকম সম্পর্ক আছে তা বোঝে নেব। ধন্যবাদ সকলকে পুরো অডিওটি সাথে থাকার জন্য। এর পরের অধ্যায়, তৃতীয় অধ্যায়, লোক থেরাপি থেকে একেবারে পর্যন্ত জীবনের উদ্দেশ্য ও দীর্ঘায়ু অতিবাহিত করার কলা কৌশল। অবশ্যই এই চমৎকার অধ্যায়টি শোনার আমন্ত্রণ রইল।